লাগছে। কি হলো, শেষ মুহূর্তে পিছিয়ে যাবে নাকি? ভয়ে কখনো গা ছমছম করে উঠবে। আমার কিন্তু এখনো ভরসা হচ্ছে না। তা না, কি বলো, একটু ভয় ভয় লাগছে। কখনো শিউরে উঠবে সারা শরীর। ওদের কাছে এটা এক টুকরো কাগজ মাত্র, কিন্তু এটা আমার জীবন। ভাববেন এও কি সম্ভব? এবার কুয়াশায় শুনবেন রোমাঞ্চকর এক কাহিনী। স্বাগত বন্ধুরা, কুয়াশার রাতে শুনছেন এবিসি রেডিও এফএম 90.2 এবং সঙ্গে আছি আমি শারমিন। এবং সবাইকে আমার তরফ থেকে এবং কুয়াশা টিমের তরফ থেকে ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং তো ঠিক আছে, আমরা শুরু করছি আজকে প্রথম গল্প। যে বন্ধুটি লিখেছেন সেই বন্ধুটির নাম পড়ছে সবার শেষে, গল্পের শেষে জানিয়ে দিচ্ছি। আর এখন আমাদের এই গল্পটি যে পড়ে শোনাচ্ছেন সে হচ্ছে সেতু। সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। বটতলায় যখন নামলাম তখন রাত 12টা। বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম। মিনিট দুয়েক চোখ বন্ধ রাখলাম অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য, তবুও আশেপাশের কিছুই চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার! বেশ অনেকদিন পরে গ্রামের বাড়িতে যাচ্ছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম। রিকশাই একমাত্র বাহন, কিন্তু এত রাতে রিকশা পাবো কিনা সন্দেহ। বাড়ি যেতে আবার দুটি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেও দানবের আবাসস্থল। 21 শতাব্দীর এই দিনে এসব কথা হাস্যকর মনে হচ্ছে, কিন্তু আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। দূরে কোথায় যেন ঝিঝি পোকা ডাকছে। শুনশান নীরবতার মধ্যে থেমে থেমে ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুরই অস্তিত্ব নেই। আমি আর ঝিঝি পোকা, সাথে অন্ধকার। এতক্ষণে আবছাভাবে সবকিছু চোখে পড়তে শুরু করলো। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা। আমি রাস্তায় নেমে পড়লাম। ছোট দোকানটি চোখে পড়ল, বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশে যেখানে রিকশা থাকার কথা সে জায়গাটা ফাঁকা। ভয়ে আমার গা ছমছম করছে। একটু ইতস্তত করে ধীরে ধীরে সামনে এগোতে থাকলাম। হঠাৎ এক ঝলক আলোর স্ফুলিঙ্গ চোখে পড়ল। সর্বনাশ, ভূতের আগুন নয়তো! মৃদু গুনগুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই করুক, গুনগুন করে গান গাবে না। আমি সাহস করে এগিয়ে গেলাম। সামনে একটা রিকশা দাঁড়িয়ে আছে, সিটে বসে বিড়ি ফুঁকছে রিকশাওয়ালা। রিকশাওয়ালা আমাকে দেখে লাফ দিয়ে নেমে দাঁড়ালো। বাইক যাইবেন? ওঠেন। আমি একটু অবাকই হলাম। চেনে নাকি আমাকে? হতেও পারে, গ্রামে অনেকের কাছেই আমি বেশ পরিচিত। আপনি হারিকেন জ্বালাননি কেন? আমি জিজ্ঞাসা করলাম। আগুন কমাইতে যাইয়া শৈলটা ভিতরে পড়ে গেছে, বলল রিকশাওয়ালা। আমি রিকশায় উঠে বসলাম। অন্ধকারে কিভাবে চালাবেন? মামা, অসুবিধা হইব না, আমার বিলাইয়ের চোখ। আপনি শক্ত হইয়া বইয়া থাকেন। কয়েক মুহূর্তে দ্রুত চলতে শুরু করল রিকশা। একটু সামনেই দেওদানবের আবাসস্থল খ্যাত সেই জায়গা দুটির প্রথমটি। উত্তর পাড়া এবং দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানে কালভার্টটি। কালভার্টের দুই পাশে দুটো শিমুল গাছ। দুই পাড়ার লোকজন মিলে গাছ দুটি লাগিয়েছিল। বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়েছে গাছ দুটি, দেখতেও হুবহু একই রকম। সবাই বলে নিচ দিয়ে যাবার সময় শিমুল গাছ থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের উপর আছড়ে পড়ে দেও। কিছুক্ষণের মধ্যেই আমরা উত্তর পাড়া পার হয়ে গেলাম। অন্ধকার থেকে আবছা আলোয় আসতেই বুঝলাম উত্তর পাড়ার শেষ বাড়িটি পার হলাম। একটু সামনেই কালভার্ট। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। সত্যিই ভয় পাচ্ছি। হালকা ঝাঁকি লাগলো এবং বুঝলাম আমরা কালভার্ট পার হচ্ছি। একটু চোখ মেলে তাকিয়ে দেখলাম পাশের শিমুল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমরা। মনে একটু সাহস ফিরে এলো। অন্তত একটা ঝামেলা তো পার হলো। পরের স্পট একটু সামনে,
ওখানটা অবশ্য একটু অন্যরকম। বাংলা দ অক্ষরের মতো দুটো বাঁক নিয়েছে রাস্তা, চারপাশে বাঁশের ঝাড়। দিনের বেলায় বেশ অন্ধকার হয়ে থাকে, আর রাত হলে তো কথাই নেই। বাঁশঝাড়ের মুখে ওখানে বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে, কাকতালীয় ভাবে এটি দেখতেও একই রকম। রাতের অন্ধকারে গাছটিকে আরো ভয়ঙ্কর দেখায়, মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। সেখান দিয়ে যেতে দিনের বেলাতেই গা ছমছম করে, আর রাতের বেলায় ওখান দিয়ে গেলে নাকি বোবায় ধরে। বোবা বিষয়টা কি তা আমি এখনো কারো কাছ থেকে সঠিকভাবে জানতে পারিনি। অনেককেই নাকি বোবায় ধরেছে এ পর্যন্ত, কিন্তু আমি এখনো এমন কাউকে পাইনি যাকে বোবায় ধরেছে। ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে শুরু করলাম। বিকেলে রওনা হয়ে রাত 12টায় এসে পৌঁছেছি। অন্ধকারে রিক্সাওয়ালা সাই সাই করে প্যাডেল মেরে চলেছে। হঠাৎ মনে হলো এতক্ষণে তো বাঁশঝাড় মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাবার কথা। বিষয় কি? আমি চারিদিকে একটু খেয়াল করার চেষ্টা করলাম। ওই তো সামনে আবছা ভাবে শিমুল গাছ দেখা যাচ্ছে। তার মানে আমরা দ্বিতীয় স্পটে প্রবেশ করছি। ওই তো সামনে আবছা ভাবে দেখা যাচ্ছে শিমুল গাছটা। আমি দাঁত মুখ চেপে জুবুথুবু হয়ে বসে রইলাম। শিমুল গাছটা পার হবার পরই আবারও হালকা ঝাঁকি খেলাম রিক্সায়। মনে হলো রিক্সাটা আবারও কালভার্ট পার হলো। আশ্চর্য, কালভার্ট তো পার হয়েই এলাম। আমি সতর্কভাবে তাকালাম। ছুটে চলেছে রিক্সা। সামনে আবছা অন্ধকারে আবারও শিমুল গাছের অবয়ব চোখে পড়ছে। পৌঁছে গেছি এবার বাঁশঝাড়ের কাছে। আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি আমার বাঁ দিকে। শিমুল গাছটা বোধহয় পার হয়ে গেল। তারপর আবারও মৃদু একটা ঝাঁকে। আমরা তৃতীয়বারের মতো কালভার্ট পার হচ্ছি। আমার সারা শরীরের লোমকূপে শীতল একটা স্রোত বয়ে গেল। ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে বা যাচ্ছে। আমি রিক্সাতে বসেই রিক্সাওয়ালার গায়ে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা হয়ে আছে ওর শরীর। আমি স্তম্ভিত হয়ে গেলাম। রিক্সাওয়ালা কেমন যেন গোঙানির মতো আওয়াজ করতে থাকে। মনে হলো কে যেন তার মুখ চেপে ধরেছে। হঠাৎ আমিও শরীরে কিছু একটা চাপ অনুভব করি। তবে কি আমাকেও? হঠাৎ খুব সাহসী মনে হতে লাগলো নিজেকে। হঠাৎ তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হলো এক বিরাট বোঝা যেন নেমে গেছে আমার উপর থেকে। ওই কি হইছে? কেউ বলে উঠল। আবার সেই তীব্র চোখ ধাঁধানো আলো। একজন পথচারী, হাতে ছোট্ট একটি টর্চ। টর্চের আলোকেই তীব্র মনে হচ্ছিল। সঙ্গে সঙ্গে রিক্সাওয়ালা যেন সম্বিত ফিরে পায়। ব্রেক কষে থামিয়ে ফেলে রিক্সাটা। আর একটু হলেই পড়ে যাচ্ছিল খাদে। ভাই, আলোটা একটু এদিকে ধরবেন? আমি পেছনে তাকিয়ে লোকটিকে বললাম। পেছন থেকে লোকটি টর্চের আলো ফেলে। তখন বুঝতে পারলাম আমরা পেছনে বাঁশঝাড় ফেলে এসেছি। মামা চলেন। আমি আবার রিক্সাওয়ালাকে তাড়া দিই। রিক্সাওয়ালা দ্রুত রিক্সা টানতে শুরু করে। বড় বাসা বাইসা গেছি গো, রিক্সাওয়ালা বলল। আজকে অমাবস্যার রাত আমার মনেই আসিল না। কেন, অমাবস্যা হলে কি হয়? আমি জিজ্ঞাসা করি। অমাবস্যায় দেও দানবরা শিকারে বাইর হয়। দূর, ওগুলো ফালতু কথা। আমি অভয় দেওয়ার চেষ্টা করি। বাড়ি গিয়ে ঘুমান, দেখবে সব ঠিক হয়ে গেছে। মুখে বললেও মনে মনে ভাবি, সত্যি বোধহয় বড় বাঁচা বেঁচে গেছি। আজকের পর থেকে আর রাইতে রিক্সা চালাবো না, রিক্সাওয়ালা বলতে থাকে। পরদিন একটু বেলা করে ঘুম ভাঙল। গত রাতের কথাও মনে পড়ল। দিনের আলোয় সবকিছু মনে হলো মিথ্যা। মনে হলো খামোখাই ভয় পেয়েছিলাম। দিনের আলোতে এখন সবকিছু অবাস্তব মনে হচ্ছে। ভাবতে ভাবতে বাড়ির সামনের রাস্তায় গিয়ে দাঁড়ালাম। কাউকে কিছুই জানাইনি। খামোখা ভয় দেখিয়ে কি লাভ? রাস্তায় টুপি মাথায় পাঞ্জাবি পরা এক চাচাকে দেখে বেশ অবাক হলাম। কি ব্যাপার চাচা, কোথায় যাচ্ছেন? আর বলো না বাবা, গত রাইতে ওই পাড়ার মোতালেব মারা গেছে। কথাটা শুনেই এক প্রচন্ড ভয় যেন ঘিরে ধরল আমাকে। চাচা মোতালেব কি রিক্সা চালাতো? ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম। আরে না, রিক্সা চালাবে কেন?
জুয়া খেললা কুল পাইতো না, আবার রিক্সা। তাই নাকি? একটা পাষাণ ভার যেন আমার উপর থেকে নেমে গেল। বিদেশে আসিল কয়েক বছর, কিছু কাঁচা পয়সা কামাইছে, এইগুলা দিয়েই জুয়া খেলে। হঠাৎ মারা গেল কিভাবে? আমি জিজ্ঞাসা করলাম। কাল রাইতে নাকি জুয়া খেলা রাত 12টার সময় বাস ঝাড়ের মধ্যে দিয়ে বাড়ি যাইতেছিল। বাড়ি যাইয়াই নাকি অজ্ঞান হয়ে পড়ে। ভূতে ধরছিল কিনা কে জানে, তারপর আর জ্ঞান ফেরে নাই। কথাটা শুনেই আমার আশেপাশে সবকিছু যেন দুলে উঠল। সেই লোক নয় তো? টর্চের তীব্র আলোয় যে চক্র থেকে আমরা উদ্ধার পেয়েছিলাম গত রাতে, ও কি সেই চক্রে পড়ে মরে গেল? দিনের আলোতেই আমি চারদিকে অন্ধকার দেখতে শুরু করলাম। চাচাকে আর কিছু জিজ্ঞেস করার সাহস হল না। আজ শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। এই সেই চিৎকার, যে চিৎকার 50 বার অন্তত সবাইকে আতঙ্কে ফেলে দিয়েছিল। অনেকেই বলেন যে আপু এই চিৎকারটাকে কমানো যায় না। আমার মনে হয় যে না, এই চিৎকারটা আছে বলেই কুয়াশায় এত ভয়, এত ভীতি। আর কুয়াশায় যে শুধু ভয়, ভয় তো অবশ্যই আছে, রহস্যের মধ্যে ভয় থাকে। তো শুরুতে অনেকে হয়তো ভেবেছিল যে শুধু ভূতেরই বোধহয় থাকবে, অনেকের আবদারও ছিল শুধু ভূত। কিন্তু ভূত নিয়ে শুধু আমি থাকতে চাইনি, বা শুধু মার্ডার কেস নিয়েও আমি থাকতে চাইনি। আমি রহস্য নিয়েও থাকতে চেয়েছি। সবসময় মানুষের জীবনে এমন কিছু রহস্যজনক ঘটনা থাকে যেটা মানুষের জীবন একেবারে ওলট পালট করে দিয়ে যায়। এমন কিছু সাইকোলজিক্যাল, প্যারানর্মাল কিছু ব্যাপার থাকে মানুষের জীবনে, যেগুলো ভূতের চাইতেও কোনো অংশে কম নয়, যেগুলো এত ভয়ঙ্কর যে তার চাইতে মনে হয় যে ভৌতিক কোনো ব্যাপার ঘটলে বোধহয় অনেক ভালো। তো সেরকম অনেক কাহিনী আমরা শুনিয়েছি। তো আজকে কুয়াশার মূল ঘটনা শুনবার পর আমরা বেশ কিছুক্ষণ অনেক কিছু নিয়ে অনেক কিছু শেয়ার করব, বন্ধুদের সঙ্গে অনেক কথা বলবো, অনেক আড্ডা মারবো। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, আজকে শুরুতে যেই লিসনারের গল্প আমরা পাঠানো গল্প আমরা পড়ে শুনিয়েছি, অর্থাৎ সেতু পড়ে শুনিয়েছে, সেটা পাঠিয়েছেন আরিয়ান বিন রেজা। তিনি আগে অনেক গল্প পাঠিয়েছেন, শুনবো। আর আরো একটি কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা কুয়াশায় নিয়মিত এখন বিখ্যাত কোনো লেখকের কোনো ভয় বা রহস্যের গল্প আমরা পড়ে শোনাই। তো তেমনি একটি গল্প আছে আজকের গল্পটির নাম হচ্ছে ভুতুরে কোট। এই গল্পটি একটি বিদেশি গল্পের অনুবাদ, সেটা পড়ে শোনাচ্ছে সেতু, এবং গল্পটি লিখেছেন AED স্মিথ। তো গল্পটি শুনি আমরা। দিশেহারা হয়ে এক অচেনা দেশে অপরিচিতের মতো হতোদ্যমে মাল বোঝাই সাইকেল ঠেলতে ঠেলতে ঘুরে বেড়াচ্ছি। ঝড়ের বেগে আমি নির্দিষ্ট পথ থেকে অনেক মাইল দূরে সরে গেছি। ভোজজেসের এক জনশূন্য রাস্তা দিয়ে প্রায় 2 ঘন্টা ধরে অনেক বৃষ্টি মাথায় করে অনেক কষ্টে চলেছি। কোথাও জীবন্ত মানুষ অথবা মানুষের বাসস্থান চোখে পড়েনি। অনেকক্ষণ পর অবশেষে একটা মোড় ঘুরতেই সামনে একটা বাড়ির ছাদের অংশ এবং চিমনি চোখে পড়ল। রাস্তা ছেড়ে এক গাছের ঝাড়ের আড়ালে নির্জন জনশূন্য পরিবেশে বাড়িটি অবস্থিত। এমনকি সেখানে আকর্ষণ করবার মতো কিছুই নেই। তবু এই বন্য পরিবেশের মধ্যে বাড়িটা স্বাগতম জানাবার পক্ষে যথেষ্ট। সাময়িক আশ্রয় পাবার আশায় এবং কিছু খাবার প্রয়োজনেও আমি সেই দিকে তাড়াতাড়ি চলতে লাগলাম। 200 গজ যাবার পর বাড়ির সামনে এসে এক শোচনীয় অবস্থার মুখোমুখি হলাম। ছাদহীন দারোয়ানের ঘর, পুরনো ক্ষয়প্রাপ্ত লোহার গেট দুটো কবজার উপর ভর করে ঝুলছে। সামনের পায়ে চলা পথটা ঝোপঝাড়ে ভর্তি। এসব কিছু ইঙ্গিত দিচ্ছে এখানে কেউই থাকে না। মন থেকে সব ভাবনা চিন্তা ঝেড়ে ফেলে এই বলে চাঙ্গা করে তুলতে লাগলাম যে এমন দুর্যোগময় অবস্থার মধ্যে এই পরিত্যক্ত বাড়িটা অবজ্ঞা করা ঠিক নয়। কোনো ঢাকা জায়গায় দাঁড়াতে পারলে আমার ভিজে পোশাক নিংড়াতে পারবো, আর ভাঙা সাইকেলটাও মেরামত করে নিতে পারবো। তাই আর সময় নষ্ট না করে সাইকেল নিয়ে বারান্দার নিচে দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। সেটা এক পুরনো জমিদার বাড়ি বলে মনে হলো। লতাগুল্ম বাড়িটার দেয়াল ঢেকে ফেলেছে। দরজার পাশে দুধারে খোদাই করা পাথরে বংশমর্যাদার নিদর্শন। বোঝা যাচ্ছে এখানে একসময় উঁচু দরের লোক বাস করত। জানালাগুলো প্রায় বন্ধ, ঝুলে ভর্তি। মনে হচ্ছে বহুদিন এখানে কেউ বাস করেনি।
দরজাটা খুলবার চেষ্টা করলাম। কি আশ্চর্য, দরজা খোলা। কাঁধের একটু ধাক্কা লাগতেই পাল্লাটা ক্যাচ ক্যাচ শব্দে ফাঁক হয়ে গেল। সামনে বড় হল ঘর। অস্পষ্ট আলোতে ভেতরে ঢুকলাম। একটা ভ্যাপসা গন্ধ নাকে। কয়েক মুহূর্ত দাঁড়িয়ে চারদিকে চোখ বোলালাম। একটা পুরনো খালি বাড়িতে ঢুকলে যেমন গা ছমছম করে, আমারও তেমনি একটু ভয় ভয় করছিল। আমার সামনে একটা চওড়া সিঁড়ি, তার ঠিক উপরে লম্বা মতো জানালা। কাজ দাঁড়িয়ে রইলাম। এই পরিবেশের মধ্যে আমি অজানা বিপদের গন্ধ পেলাম। এই জায়গা ছেড়ে যাবার সময় সব যেমন ছিল তেমনই আছে। তবু আমার মনে হচ্ছে আমার স্বল্প সময়ের অনুপস্থিতিতে অশুভ কিছুই ঘরে ঢুকেছিল, আবার বেরিয়ে গেছে। আমি ভীতু অথবা কুসংস্কারাচ্ছন্ন লোক নই, অথচ কিছুক্ষণ পরে আমি ভীত ও বিনয়ী হয়ে ডালপালা তুলে নিয়ে সিঁড়ির দিকে ফিরে গেলাম। আসলে কোনো ভয় পেয়ে আমি এ কাজ করিনি। আমার মনে হলো সদর দরজার কাছাকাছি থাকলে এবং নিচে কোনো ঘরে আগুন জ্বালালে হয়তো আমি বেশি স্বস্তি পাব। যদিও এটা একটা ডাহা মূর্খের চিন্তা, কিন্তু যদি অদ্ভুত কিছু ঘটে। সিঁড়ির দ্বিতীয় ধাপে পা দিয়ে খোলা দরজায় যখনই তাকিয়েছি, তখনই একটা অদ্ভুত জিনিস দেখে চমকে উঠলাম। মনে হলো কেউ যেন এইমাত্র ধুলোর উপর দিয়ে থলে কিংবা এ ধরনের কিছু সিঁড়ির মাঝখান দিয়ে উপরে টেনে তুলেছে। আরো লক্ষ্য করলাম সিঁড়ির শেষ ধাপ থেকে সেই ঘষড়ানো দাগটা হলঘর পেরিয়ে উল্টো দিকে দেয়ালের কাছে গিয়ে শেষ হয়েছে। সেখানে দেয়ালে আটকানো আয়নায় ঝুলছে একটা পুরনো পোকায় কাটা কোট। দেখলাম অনেকগুলো দাগ ঘরের বিভিন্ন দিকে গেছে। কোনোটা দুদিকে দরজার কাছে গিয়ে শেষ হয়েছে, কোনোটা সিঁড়ির পাশ দিয়ে বাড়ির ভেতর দিয়ে গেছে, কিন্তু সবগুলো একটা জায়গা থেকেই শুরু হয়েছে, কোট ঝোলানো আলনা থেকে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমার পায়ের দাগ ছাড়া আর কোনো পায়ের চিহ্ন নেই। অস্থিরতা আবার আমাকে ঘিরে ধরল। মনে হচ্ছে বাড়িতে কেউ বাস করে না, অথচ পরিষ্কার বোঝা যাচ্ছে কেউ বা কিছু সম্প্রতি এখানে এসেছিল। কে অথবা কি অশান্ত অনুসন্ধানী প্রাণী যে ওই কোট থেকে অদ্ভুত দাগগুলো করেছে। কোন ধাঁচের মিলিটারি ওভারকোট, তখনও দু একটা ময়লা ধরা রূপোর বোতাম লাগানো হয়েছে। বহুদিন ব্যবহারের স্বাক্ষর বহন করছে। যথেষ্ট সতর্কতার সঙ্গে আস্তে আস্তে আলনাটাকে ঘোরালাম। দেখলাম বাঁ কাঁধের ঠিক নিচে পেনির মতো গোলাকার একটা গর্ত। তার চারধারের কাপড় পোড়া ও বিবর্ণ। মনে হয় যেন খুব কাছ থেকে পিস্তলের গুলি লেগে এমন হয়েছে। যদি পিস্তলের গুলিতেই গর্ত হয় ফেরা। আতঙ্কগ্রস্ত হয়ে সোজা দাঁড়িয়ে রইলাম। সম্মোহিতের মতো সমস্ত দেহ অবশ হয়ে গেল। অসার আঙ্গুল থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। তবু বন্ধুরা, আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশাতে। আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। আর আজকে যে মূল কাহিনীটা, আমরা আজকে কুয়াশার যে মূল কাহিনী প্রতিবারের মতন এখন যেটা আপনারা শুনবো, এই স্ক্রিপ্টটি লিখেছেন সিফাত মাহমুদ। কথায় বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু ফুটপাতে বসে কান্নার চেয়ে নিজের দোতলা বাড়ির ড্রয়িং রুমে বসে কান্নাটা অনেক বেশি আরামের। টাকার নেশা প্রেমের নেশার চাইতেও বড়। তাই তো সারা দুনিয়ার মানুষ সারা জীবন কত ভাবেই না টাকার পেছনে ছুটছে। টাকার জন্য নিজের বিবেকবোধ, মূল্যবোধ সবকিছু বিসর্জন দিচ্ছে। কিন্তু শুধু ছুটলেই তো আর হলো না। সবাইকে ধরা দেয় না এই সৌভাগ্য। কেউ কেউ সারা জীবন ছুটতেই থাকে, দিনরাত খেটে রক্ত পানি করেও যথেষ্ট টাকা রোজগার করতে পারে না। আবার কেউ কেউ বিনা পরিশ্রমেই পেয়ে যায় তার প্রাপ্যের চেয়েও অনেক অনেক বেশি। আমাদের আজকের গল্পের নায়ক সাইফের জীবনের গল্পটাও অনেকটা এমনই। টাকা রোজগারের জন্য কি না করেছে সে। সাইফের জন্ম হয়েছিল গরিবের ঘরে।
তার বাবার সামান্য কিছু চাষাবাসের জমি ছিল গ্রামে। সেই জমি থেকে যা সামান্য ফসল আসতো তা দিয়েই চলত তাদের পরিবার। সাইফের বড় দুই বোনকে বিয়ে দিতে গিয়ে তার বাবাকে অনেকটা জমি বিক্রি করে দিতে হলো। সংসারের আয় রোজগার একেবারেই কমে গেল তাতে। সংসারের একমাত্র ছেলে সাইফুল ইসলাম পড়াশোনা শিখে বড় মানুষ হয়ে সবার দুঃখ ঘোচাবে, এমনটাই ছিল তার বাবার আশা। তবে আরো দুটো ছোট বোন ছিল তার। সাইফকে পড়াশোনা শেখাতে গিয়ে তার বাবা তার ছোট বোন দুটোর পড়াশোনা মাঝপথেই বন্ধ করে দিয়েছিলেন। খেয়ে না খেয়ে সাইফের পরিবার তাকে পড়াশোনা করায়, কিন্তু পাশ করার পর সাইফ বুঝতে পারল জীবন অতটা সহজ নয় যতটা মনে হয়। জুতোর তলা ক্ষয়ে গেল চাকরি খুঁজতে খুঁজতে, কিন্তু সাইফ চাকরি পেল না। এদিকে ততদিনে তার বন্ধু বান্ধবের কাছে অনেক টাকা ধার জমে গেছে, বিভিন্ন দোকানে বাকি আছে অনেক টাকা। টাকার জন্য মরিয়া সাইফ তখন যে কোনো কিছু করতে প্রস্তুত। সাইফ, এই সাইফ, এই দাঁড়া দাঁড়া, যাচ্ছিস কোথায়? আরে তুই? আমি তো খেয়ালই করিনি। কেমন আছিস? কি রে, তোর ব্যাপারটা কি বলতো? সেই যে আমার কাছ থেকে 500 টাকা চেয়ে নিলি, তারপর 3 মাস হয়ে গেল, তোর কোনো খবরই নেই। দোস্ত, আমি আসলে খুবই সমস্যায় আছি। তোর তো মাত্র 500 টাকা, আরো অনেকের কাছ থেকেই তো টাকা নিয়েছিলাম নিরুপায় হয়ে। এখন তো দিতে পারছি না। তুই কাছের বন্ধু বলে সত্যি কথাই বলছি, টাকা থাকলে তো দেবো। হাই হাই, তাহলে তো আমার টাকার আশা শেষ। না না, শেষ হবে কেন? একটা চাকরি খুঁজছি দোস্ত, কিছু একটা ব্যবস্থা হলেই আগে তোর টাকাটা শোধ করব, কথা দিচ্ছি। কিন্তু চাকরি পাওয়া কি এত সোজা? তুই তো ভালো চাকরিই করছিস, তোর চিন্তা কি? আমি তো আমার বাবার জায়গায় চাকরি পেয়েছি। বাবা মারা গেলে তার কোম্পানির বসেরা আমাকে চাকরিটা অফার করে। বাবার খুব সুনাম ছিল, বুঝছিস? সেই সুনামটা কাজে লেগেছে। দেখ না দোস্ত, আমার জন্য কিছু করতে পারিস কিনা। চাকরি না পেলে চুরি ছিনতাই নামতে হবে কয়দিন পর। এটা আবার কেমন কথা? অন্য কিছু তো বলতে পারতি। চুরি ছিনতাইয়ের কথাটাই মাথায় আসলো তোর? আসলে বিপদে পড়লে মানুষের মাথা ঠিক থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোর জন্য চাকরি খুঁজবো। থ্যাঙ্কস দোস্ত, সত্যিই থ্যাঙ্কস। কিন্তু না, সাইফ টাকার জন্য চুরি ডাকাতি বা ছিনতাই কিছুই করল না, করল প্রেম। এ যেন রাজত্ব আর রাজকন্যা একসাথে পেয়ে যাওয়ার ফন্দি। রিনা কোটিপতি বাবার একমাত্র মেয়ে, জীবনে কোনো কিছুরই অভাব ছিল না তার। অভাব ছিল শুধু সত্যিকার আপনজনের। মা মারা গেছে ছোটবেলাতেই, বাবা ব্যস্ত সারাক্ষণ, আর নিজের পরিবারের অন্য আত্মীয় স্বজন বলতেও রিনার তেমন কেউ ছিল না। তাই রিনার মধ্যে মানুষের সাথে মেশার ক্ষমতাটাও ছিল খুব কম। একা থাকতে থাকতে তাই সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এমনকি তার কোনো বন্ধু বান্ধবও ছিল না। ছোটবেলা থেকে সে ছিল নিঃসঙ্গ, একাকী এবং খিটখিটে স্বভাবের। ভালোবাসা পায়নি বলে মায়া মমতা ব্যাপারগুলো সে তেমন একটা বুঝতও না। মানুষের সাথে ভালো ব্যবহার করাটাও সে শেখেনি কোনোদিন। কোটিপতি বাবার একমাত্র মেয়েকে ভালো ব্যবহার আর ভদ্রতা কেই বা শেখাতে সাহস করবে? তাই রিনার স্বভাব ছিল ভীষণ কাঠখোট্টা। যা মন চাইতো তাই করত, আর বাধা দেওয়ারও কেউ ছিল না। অল্প কিছুতেই খুব মেজাজ গরম করত, বাড়ির চাকর বাকরদের সাথে চিৎকার করে রাগের ঝাল মেটাত। বাড়ির সবাই তার ভয় একেবারে তটস্থ থাকত। বুয়া, বুয়া, তানিয়া, সবাই কি মরলো নাকি? কি হয়েছে ম্যাম? আমার ঘরের গিজারটা নষ্ট হলো কিভাবে? গিজার নষ্ট? আমি কি একটু দেখতে পারি ম্যাম? তা না হলে কি তোমাকে আমি এমনি এমনি দেখেছি? তোমাকে রাখা হয়েছে কি জন্য? এই ব্যাপারগুলো খেয়াল রাখতে পারো না? আমার ঘরে জিনিসপত্র নষ্ট হয়ে থাকে আর তুমি জানোই না। কিন্তু ম্যাম, আপনার বাবা তো আমাকে চাকরি দেবার সময় বলেছিলেন এটা পিএস এর পোস্ট। ঘরের গিজারের ব্যাপারটা যে দেখতে হবে সেটা। পিএস মানে কি? পিএস মানে কি বলো? পিএস মানে পার্সোনাল সেক্রেটারি। ইয়েস, পার্সোনাল। ওকে, তার মানে আমার সব রকম পার্সোনাল কাজের দেখাশোনার জন্যই কিন্তু তোমাকে রাখা। আমার ঘরে নিশ্চয় রোজ রোজ বাইরের মেকানিক ঢুকে চেক করবে না? জি না ম্যাম, সেটা তো করবে না। তানিয়া, তুমি নিজের কাজগুলো ভালোভাবে করতে শেখো।
তুমি অন্য সব কাজকর্মে ভালো বলেই কিন্তু এখনো পর্যন্ত তোমার নামে কোনো কমপ্লেন আমি বাবার কাছে করিনি। আগের মেয়েগুলো যে রং ঢং দেখাতো, কাজ বাদ দিয়ে সারাদিন শুধু ফ্যাশনে ব্যস্ত থাকতো, তোমার মধ্যে সেসব নেই বলেই কিন্তু আমি এখনো পর্যন্ত তোমাকে রেখেছি। কিন্তু একটা কথা মনে রেখো, মুখে মুখে তর্ক কিন্তু আমি একদমই পছন্দ করি না। এইভাবে চাকরি ঠেকাতে পারবে না। ম্যাম, আমি আমি খুব দুঃখিত ম্যাম, আর চাকরিটা আমার খুব দরকার। জানি জানি তুমি খুব গরিব, কাজেই নিজের অবস্থান সম্পর্কে সচেতন থাকবে। যদি চাকরি করতে চাও, অবশ্যই ম্যাম, জি অবশ্যই। এদিকে সমাজের অন্য প্রান্তে সাইফ তখন একটা চাকরির আশায় বিভিন্ন মানুষের কাছে ধর্ণা দিচ্ছিল, কিন্তু কেউই তাকে কোনো আশা দিতে পারল না। পাওনাদারেরা প্রায় প্রতিদিনই তার খোঁজ করছে। আর সাইফের স্বভাবেরও কিছু সমস্যা ছিল। টাকার অভাব থাকা সত্ত্বেও প্রচুর মানুষের কাছ থেকে ধার করে সে করত শুধু ফালতু বিলাসিতা। কাজ করা বা পরিশ্রম করে সৎ পথে রোজগারের দিকে তার আদৌ কোনো আগ্রহ ছিল না। শুধু বাধ্য হয়েই সে চাকরি খুঁজত। বন্ধু বান্ধবদের মধ্যে ধার দেওয়ার মতো আর কেউই বাকি নেই তখন। এমনই একটা সময় তার বন্ধু রিয়াজ তাকে হঠাৎ একটা চাকরির খবর জানালো। কি রে, কি ব্যাপার, কেমন চলছে তোর? চলছে কই, সবই তো থেমে আছে, জানিসই তো অবস্থা। তা তো দেখছি। আমার সামান্য কয়টা টাকাও 6 মাসের মধ্যে ফেরত দিলি না। তুইও তো আমাকে 6 মাসের মধ্যে একটা চাকরির খোঁজ দিতে পারলি না। কেমন বন্ধু তুই? জানতাম তুই এই কথাই বলবি। আর কিছু পারিস আর না পারিস, কথা দিয়ে মানুষকে ভোলাবার ক্ষমতা তোর ভালোই আছে। কিছু না কিছু কথা তোর মুখে সবসময় রেডি থাকবেই। এখন দেখি এই কথা দিয়ে এবার কিছু করতে পারিস কিনা। খোঁচা দিলি না প্রশংসা করলি? দুইটাই ধরে নে। কিন্তু রাগ করিস না দোস্ত, কারণ মনে হয় তোকে একটা খবর দিতে পারি। কাজে লাগাতে পারবি কিনা তোর ব্যাপারে। কি খবর বলতো শুনি? রহমান গ্রুপে নাকি একজন জুনিয়র অ্যাকাউন্টেন্ট নেবে, বুঝলি? কিন্তু ওরা বাইরে বিজ্ঞাপন দেয়নি, ভেতরে ভেতরে খোঁজ চলছে। আমার ছোট মামা চাকরি করতো রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে, তার কাছ থেকেই খবরটা পেলাম। এই পোস্টের জন্য ট্রাই করবি নাকি? যেহেতু পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে লোক নিচ্ছে না, তাই ক্যান্ডিডেট কমই হবে। কিন্তু ভেতরের লোকদের মাধ্যমে খোঁজ, সুতরাং লবিং অনেক বেশি হবে। সেটা তোর লাগ। এখন দেখ ট্রাই করবি কিনা। এই জন্যই বলছিলাম তোর কথার জাদু কাজে লাগাতে পারিস কিনা দেখ। দেখা যাক। তাহলে কালকেই চলে যাস এখানে। আর হ্যাঁ শোন, যাওয়ার সময় ওদের HR দেওয়ার জন্য একটা অ্যাপ্লিকেশন আর CV নিয়ে নিস। এই ছাড়া তো আমি যাব না দোস্ত। HR যাবি না? চাকরি পেতে হলে তো HR যোগাযোগ করতে হয়। সেসব তোদের জন্য, ওসব করে কোনো লাভ হবে না। আমার সিভিটা যে ওরা না পড়েই ফেলে দেবে না, তার কোনো গ্যারান্টি আছে? তাহলে কি করবি? আমি যাব সোজা রহমান সাহেবের কাছে। চাকরি তার আমাকে দিতেই হবে। উনি তোর সাথে দেখাই করবেন না? ওনারা তো সময় আছে। বন্ধু, শুধু দেখে যা। সাইফ এই সুযোগটার হাতছাড়া করতে চাইল না। একদিন গিয়ে হাজির হলো রহমান গ্রুপের অফিসে, মালিক রহমান সাহেবের কাছে। তিনি তখন খুবই ব্যস্ত। প্রথম দিন সাইফ কোনোভাবেই দেখা করতে পারল না, কিন্তু সে হাল ছাড়ল না। এরপর কয়েকদিন সে রহমান সাহেবের সাথে দেখা করার জন্য যেতেই লাগলো। প্রতিদিনই তার PS এর মাধ্যমে খবর দিতে লাগলো। বেশ কয়েকদিন এভাবে ঘোরাঘুরির পর হঠাৎ একদিন তার ভাগ্য সদয় হলো। রহমান সাহেব তার সঙ্গে দেখা করতে রাজি হলেন। তার PS সাহেবকে বলল বড় হলঘরটার পাশ দিয়ে ভেতরে চলে যেতে। বাম দিকে ছোট দরজাটাই রহমান সাহেবের রুমে ঢোকার রাস্তা। হঠাৎ করে সাইফের হাত পা কেমন যেন একটু ঠান্ডা হয়ে গেল। বেশ নার্ভাস লাগছে তার। সে যেই কথাগুলো বলবে বলে ভেবে রেখেছে, সেগুলো ঠিকঠাক মতো বলতে পারবে তো? স্যার, আসতে পারি? এসো। থ্যাংক ইউ স্যার। বলো, কি জন্য দেখা করতে চেয়েছিলে? স্যার, আমি আপনার একজন ভক্ত। ভক্ত? জি স্যার, আপনার ব্যাপারে আমি পত্রিকায় পড়েছি। কিভাবে আপনি জীবনে স্ট্রাগল করেছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের কোম্পানি দাঁড় করিয়েছেন, কিভাবে আপনার প্রতিষ্ঠান দেশে বিদেশে এত সুনাম অর্জন করলো। আমি স্যার আপনার মতো হবার স্বপ্ন দেখেছি তখন থেকে। ভালো কথা। হয়ে যাও, পরিশ্রম করো, লেগে থাকো, তুমিও পারবে। স্যার, পরিশ্রম আমি করতেই চাই, কিন্তু তার সুযোগটাও তো পেতে হবে। পড়াশোনা শেষ করে একটা চাকরির চেষ্টা করে যাচ্ছি।
কিন্তু সবাই শুধু এক্সপেরিয়েন্সড লোক চায়। আমার রেজাল্ট ভালো, কিন্তু সেই রেজাল্টের কোনো দাম নেই। সুযোগটাই যদি না পাই তাহলে এক্সপেরিয়েন্সড হব কি করে? সুযোগ কেউ হাতে তুলে দেয় না, খুঁজে নিতে হয়। সেই জন্যই স্যার আপনার কাছে এসেছি। আমি জানি আপনি মানুষ চিনবেন, আমাকে একটা সুযোগ দেবার ক্ষমতাও আপনারই আছে। তুমি তাহলে চাকরির জন্য এসেছো? স্যার বলতে পারেন একটা নতুন জীবনের খুঁজে এসেছি। তোমার সঙ্গে সিভি আছে? জি স্যার, এই যে। অ্যাকাউন্টিংও পড়েছো, রেজাল্টও ভালো, গুড। কিন্তু চাকরি দেওয়ার ব্যাপারটা তো আমি দেখি না, এটা HR এর কাজ। আমি তাদেরকে দিয়ে তোমার সিভিটা যাচাই করতে বলতে পারি। স্যার HR অনেক ঘুরেছি, ওদের কাছে এটা এক টুকরো কাগজ মাত্র। কিন্তু আপনার মতো অভিজ্ঞ মানুষই শুধু বুঝবেন, এটা আমার জীবন। আপনি চাইলেই তো আমাকে একটা সুযোগ করে দিতে পারেন স্যার। ঠিক আছে, ব্যাপারটা আমি বিবেচনা করব। আমি আজ রাতে দেশের বাইরে যাচ্ছি, 1 সপ্তাহ পর ফিরব। তুমি এক কাজ করো, 1 সপ্তাহ পর আমার বাসায় এসো, আমি তোমার ব্যাপারে একটা কিছু ভাববো। অনেক ধন্যবাদ স্যার, আমি কৃতজ্ঞ থাকব। রহমান সাহেব মনে মনে বেশ ইমপ্রেস হলেও কথাই সেটা প্রকাশ করলেন না। সাইফের সাথে কথা বলে তিনি বুঝতে পারলেন আর কোনো গুণ থাকুক আর না থাকুক, ছেলেটা প্রচন্ড চালাক। আর চালাক চতুর মানুষ হাতে রাখতে তিনি বেশ পছন্দ করেন। অ্যাকাউন্টেন্ট নয়, এই ছেলের জন্য যে চাকরি উপযুক্ত হবে সেই চাকরিই তিনি দেবেন তাকে। তবে সেটা এখনই বলে কোনো লাভ নেই। এদিকে সাইফ মনে মনে প্রচন্ড খুশি হয়ে উঠল, বুড়োটাকে তাহলে পটিয়ে ফেলতে পারা গেছে, আর কোনো সমস্যা হবে না। এবার আর তাকে ঠেকায় কি, সামনের সপ্তাহেই তার চাকরি পাকা। সে ধরেই নিল এবার তার চাকরি হয়ে যাবে। কিন্তু সাইফ বুঝতে পারেনি মানুষ ভাবে এক আর হয় আরেক। 1 সপ্তাহ পরের কথা, বেশ ভালো পোশাক আশাক পরে সাইফ রহমান সাহেবের বাসায় গিয়ে হাজির হলো। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তার জন্য সে একেবারেই প্রস্তুত ছিল না। কেউ আছেন? কাকে চাই? জি, আমি রহমান সাহেবের সাথে দেখা করতে এসেছি। আপনি জানেন না? কি জানি না। রহমান সাহেব মারা গেছেন। মারা গেছেন? কিভাবে, কবে? কয়দিন আগেই তো তার সাথে আমার কথা হলো। গত সপ্তাহে উনি দেশের বাইরে গিয়েছিলেন, সেখানেই হঠাৎ হার্ট অ্যাটাক হয়। উফ, নো। তানিয়া, কার সাথে কথা বলছো? ম্যাম, ইনি আপনার বাবার সাথে দেখা করতে এসেছেন। চলে যেতে বলো। এক্সকিউজ মি, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আমার সাথে? কি কথা? আসলে আমি খুবই দুঃখিত, আপনার বাবার ব্যাপারটা আমি জানতাম না। উনি আমাকে নিজেই আসতে বলেছিলেন একটা বিশেষ কারণে। কি কারণ? জি, আজকে ওনার আমাকে একটা চাকরি দেবার কথা ছিল। কিন্তু বাবা তো নেই। আসলে আমি জানি আজকের দিনটায় আমার এসব কথা বলা একদম ঠিক হচ্ছে না, কিন্তু আমি খুব বিপদে পড়ে আছি। আর আপনার বাবা আমাকে খুব পছন্দ করতেন, তাই তিনি। আসলে আমাকে তিনি এ ব্যাপারে কিছুই বলেননি, কিন্তু বাবা যেহেতু আপনাকে পছন্দ করতেন সেহেতু আমি ব্যাপারটা দেখব। আচ্ছা, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করেছিলেন? যে কোনো নির্দিষ্ট পোস্টের জন্য নয়, আমাকে যে কাজই দেওয়া হোক আমি ভালোভাবে করব, সেটাই ওনাকে বলেছিলাম। উনি বিশেষভাবে আমাকে বাসায় আসতে বলে দিলেন। বুঝতে পেরেছি। আর বাবার চিন্তার ধর্ম তো আমি জানি। আচ্ছা, আপনাকে যে কাজ দেওয়া হবে আপনি কি করতে পারবেন? জি, আশা করছি। ঠিক আছে, আপনি আজকে যেতে পারেন, আমি কয়েকদিন পরে আপনাকে জানাবো। চাকরি কিন্তু সাইফ পেল না, তবে যা পেল তা এর চাইতেও ভালো। রিনার মনে কি ছিল কে জানে, সাইফ বারবার ঘুরে ঘুরে আসতে লাগলো।
রিনার সাথে ওর একটা বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেল। রিনাও আশ্চর্য রকম নরম ব্যবহার করত ওর সাথে, যেটা ওর স্বভাব মোটেই নয়। আসা যাওয়া করতে করতে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ হতে শুরু করলো। আসলে রিনা তো নিঃসঙ্গ ছিল, জীবনে কখনো সে কোনো ছেলের সাথে এভাবে মেশেনি। আর ওর চেহারাও ছিল খারাপ, কোনো লাবণ্য, কোনো মধুরতা ছিল না ওর চেহারায়, ছিল শুধুই কর্কশতা। তাই মনে হয় কোনো ছেলে ওর ব্যাপারে কখনো আগ্রহ দেখায়নি। সাইফ যে ওকে খুব পছন্দ করত তা কিন্তু নয়। আসলে সাইফের মনে তখন চলছে অন্য খেলা। চাকরি পাবার চাইতে পুরো প্রতিষ্ঠানটাই পেয়ে গেলে কেমন হয়। রিনা তো ওকে পছন্দ করতেই শুরু করেছে। সে কি রিনাকে বিয়ে করার চেষ্টা করবে? রিনার চেহারা দেখতে খুবই কুৎসিত, এটা সত্যি, কিন্তু টাকার পরিমাণ অগুন্তি। আর বাবা মারা যাবার পর সব টাকার মালিক এখন রিনা। সেই মেয়ে যদি এত সহজে ধরা দেয়, তাহলে নিজেকে সৌভাগ্যবান বলতেই হবে। তাই সাইফ মাঝে মাঝে রিনার সাথে বাইরে ঘুরতে যেতেও শুরু করল। রিনা কখনো আগে এভাবে কারোর সাথে বেড়ায়নি। ওর মনে হতে লাগলো ও স্বর্গ পেয়ে গেছে। রিনা, কেমন লাগছে তোমার? এই পার্কটা খুবই সুন্দর। আসলে আমার তো এভাবে কখনো ঘুরতে আসা হয়নি, তাই যাই দেখছি তাই ভালো লাগছে। আর সত্যি জায়গাটা আসলে খুব সুন্দর। জায়গাটা আমার খুবই পছন্দের। আচ্ছা সাইফ, তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ, অবশ্যই। তুমি আমাকে নিয়ে এখানে এলে কেন? তার আগে তুমি একটা কথা বলবে। কি কথা? আমি আসতে বললেই তুমি বের হও কেন? আমাকে বিশ্বাস করো। আসলে আমার আমার ভালো লাগে তোমার সাথে ঘুরতে, সময় কাটাতে। আর আমার ভালো লাগে তুমি খুশি হও। একটা একটা সত্যি কথা বলবে? তুমি মানে তুমি কি আমাকে পছন্দ করো? রিনা, মানে আমি আমি তোমাকে ভালোবাসি রিনা। সত্যি? কিন্তু আমি জানি এটা কোনো দিনও সম্ভব না। বামন হয়ে আকাশের চাঁদ ধরার সাহস আমি করব না। তোমার বন্ধু হয়ে থাকতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করব। সাইফ, তুমি এভাবে কেন বলছো? আমিও তোমাকে ভালোবাসি। তুমি তুমি আমাকে বিয়ে করবে? তা কি করে সম্ভব? আমি কোথায় আর তুমি কোথায়? এটা কোনো ব্যাপারই না। আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমার উপর কেউই কিছু বলবে না। কিন্তু তোমার বাবা মা? তারা হয়তো আপত্তি করতে পারেন। তাদেরকে এখন এসব কিছু জানাতে চাই না। তাহলে চলো আমরা বিয়ে করি। বিয়ে পরে না হয় সময় বুঝে তোমার বাবা মাকে সব জানিয়ে দেব। রিনা, আমি বিশ্বাস করতে পারছি না। সত্যি কি আমার ভালোবাসা সার্থক হবে? হবে। হায় রে মানুষ, সবই ছিল অভিনয়। সাইফ শুধু ভাবছিল রিনার টাকার কথা। টাকাকে সে ভালোবাসত, রিনাকে নয়। কয়েকদিনের মধ্যে রিনা আর সাইফ বিয়ে করে ফেলল। এত খারাপ অবস্থা থেকে সাইফের এমন উপরে ওঠায় তার বন্ধুরা খুব অবাক হলো। কেউ কেউ সাইফকে হিংসা করতে শুরু করলো। সাইফ সবাইকেই দাওয়াত দিল, সবার পাওনা টাকা একে একে শোধ করলো। এখন তার অগাধ টাকা, যা খুশি সে তাই করতে পারে, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে। বিনিময়ে তাকে শুধু একটা কাজই করতে হয়, রিনার সাথে সারাক্ষণ মিথ্যা প্রেমের অভিনয়। এত কিছুর বদলে মাত্র এইটুকু করা কোনো ব্যাপারই না, এমনটাই ভাবত সাইফ বিয়ের আগে। কিন্তু ধীরে ধীরে ও টনক নড়তে শুরু করলো। ও বুঝতে পারছিল মানুষ যতই টাকা পাক না কেন, ভালোবাসার অভিনয় কিছুদিন করা চলে,
কিন্তু সারা জীবন নয়। সাইফ বিয়ের পরপরই রিনার বাড়িতে এসে উঠল, আর তখনই ওর চোখে পড়ল তানিয়াকে, রিনার পার্সোনাল সেক্রেটারি। প্রথম দিন এই বাড়িতে এসে যার সাথে দেখা হয়েছিল সাইফের, মেয়েটা এত নরম গলায় কথা বলে যে ও এই বাড়িতে আছে বোঝাই যায় না। একটা মোটা কাঁচের চশমা পরে থাকে সারাক্ষণ, আর পোশাকও একদমই ভালো পড়ে না, কিন্তু সেটা শুধুই রিনাকে খুশি করতে। রিনার চেহারা একদম ভালো ছিল না বলেই সুন্দরী মেয়েদেরকে দেখলে রিনা হীনমন্যতায় ভুগত, আর তানিয়া এই ব্যাপারটা বুঝতে বলেই একেবারে সাধারণ পোশাক আশাক পরে থাকত। কিন্তু হলে কি হবে, সাইফের কাছে মনে হতে লাগলো তানিয়া আসলে অসাধারণ সুন্দরী। সে রিনার সাথে ভালোবাসার কথা বলে যায়, কিন্তু কিছুতেই তানিয়ার কথা ভুলতে পারে না। তাই তানিয়াকে যখনই একা পেত ব্যাপারটা আকারে ইঙ্গিতে বোঝাতে চেষ্টা করত সাইফ। তানিয়া শোনো। জি বলুন স্যার। তোমাকে না বলেছি আমাকে স্যার স্যার করবে না? আমি তোমাকে কর্মচারীর দৃষ্টিতে দেখি না। ম্যাম এখন এসে পড়বেন স্যার, আমি যাই। তানিয়া দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। স্যার আমার এসব ভালো লাগে না, আপনি একটু বুঝতে চেষ্টা করুন প্লিজ। সুযোগ যখন পেয়েছি আজকে আমাকে বলতেই হবে। আমি তোমাকে ভালোবাসি তানিয়া। জানি না এটা কিভাবে হয়ে গেল। তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ। এসব আপনি কি বলছেন? জানি তুমি ভাবছো আমি চরিত্রহীন মানুষ, কিন্তু একথা সত্যি নয়। কিন্তু আপনি বিবাহিত। তানিয়া, একবার বিয়ে হয়ে গেলে কি মানুষের মন মরে যায়? আমি ভুল করেছি, বুঝতে পারিনি যে আমি জীবনে কি চাই। তোমাকে যেদিন থেকে দেখেছি সেদিনই জীবনে। আমাদের এভাবে কথা বলা ঠিক হচ্ছে না, আমি যাই। তানিয়া প্লিজ একটু শোনো, আমাকে ভুল বুঝো না। তুমি কি জানো না রিনা কেমন মানুষ? প্রতিটা মুহূর্তে সে তার কথা দিয়ে সবাইকে কষ্ট দেয়। আমি যদি জানতাম ও আসলে এমন, আমি ওকে বিয়ে করতাম না। কিন্তু 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 ভুল করেছি বলে কি সারা জীবন আমাকে শাস্তি পেতে হবে? স্যার আমার চাকরি থাকবে না, চাকরিটা আমার খুব দরকার। প্লিজ আমাকে বিপদে ফেলবেন না, আমি যাই। সাইফ একদিকে রিনাকে বিয়ে করেছে আর অন্যদিকে তানিয়ার উপর নজর দিচ্ছে। রিনার উপর যেই দোষগুলো চাপিয়ে ও তানিয়ার কাছে ভালো হতে চাইল, আসলে সব কথাই মিথ্যা। রিনা কর্কশ ব্যবহার করত সত্যি, কিন্তু সেটা কর্মচারীদের সাথে। সাইফকেও ভালো ব্যবহার করে মন জয় করার চেষ্টা ঠিকই করত, কারণ রিনা সাইফকে নিয়ে মনে মনে গর্ববোধ করত। সাইফ দেখতে সুদর্শন, রিনার মতন চেহারার মেয়ে সাইফের মতো এমন সুন্দর চেহারার ছেলে পাবে তা ভাবতে পারিনি। কিন্তু চেহারা সুন্দর হলেই মানুষের মন সুন্দর হয় না। সাইফ ক্রমাগত চেষ্টা করে যাচ্ছিল তানিয়াকে পটানোর। এভাবে একটু একটু করে তানিয়া ওর প্রতি দুর্বল হতে শুরু করল, আর সাইফও বুঝতে পারল যে সে সফল হচ্ছে। আড়ালে আবডালে, রিনার চোখের আড়ালে ওদের মধ্যে অনেকক্ষণ ধরে কথা হতে শুরু করলো। একসময় তোমাকে যে কি মিস করছিলাম। এতক্ষণ কই ছিলা? রিনা আপার ঘরে, উনি মাত্র ঘুমিয়ে পড়লেন। ভালো হয়েছে। এখন বলো কেন আসতে বলেছিলে? এই যে বললাম মিস করছিলাম। সাইফ, এটা কি ঠিক হচ্ছে? কোনটা? একটা মেয়ে হয়ে আমি আরেকটা মেয়ের সংসার ভাঙছি। আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। তানিয়া, তুমি খুব বেশি সহজ সরল। এই কথা কেন বলছো? রিনা তোমার সাথে কত যে খারাপ ব্যবহার করে, তোমাকে দাসীবাদীর মতো ট্রিট করে। একবারও কি ভেবেছো শুধু টাকার গরমে উপর তলার লোকেরা মানুষের সাথে এত খারাপ আচরণ করছে? কই তাদের বিবেক তো কাজ করে না তখন? কিন্তু বলতে দাও, আমি কিন্তু নিম্নবিত্ত পরিবার থেকে এসেছি। তোমার কষ্টটা আমি বুঝি। আমরা কোনো অন্যায় করছি না, অন্যায় করছে এই সব লোকেরা। তারা যে টাকা ভোগ করে সেগুলো তো আসলে আমাদেরই টাকা। আমি এত কিছু বুঝি না,
আমাদের এমন সম্পর্ক, তুমি বিবাহিত, আমারও একটা ভবিষ্যৎ আছে, আর তুমি তো আর আমাকে বিয়ে করবে না। কে বলল? আমি তোমাকে অবশ্যই বিয়ে করব, মানে ওকে মরতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো? খুন করবে? খুন? ওর কি অনেক আগেই মরা উচিত ছিল না? এ ধরনের মানুষেরা পৃথিবীর কোন কাজে লাগে? না না, আমি সব পারবো না, আমি যাই। আমাকে ছেড়ে থাকতে পারবে? সাইফ। তানিয়া প্রচন্ড ভয় পেয়ে যায়। পরের কিছুদিন ঠিক মতো কথা বলে না, কিন্তু সাইফ ধীরে ধীরে পাগল হয়ে উঠছিল। মিথ্যা প্রেমের অভিনয় এভাবে ও আর করতে পারবে না। এদিকে তানিয়াকেও হারাতে পারবে না, আবার টাকাও চাই সাইফের। সবকিছু মিলিয়ে ও একেবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে উঠল, এটা ওকে করতেই হবে, তানিয়াকে বোঝাতেই হবে। সে বারবার তানিয়াকে ডেকে তার মাথায় কুবুদ্ধি দিতে লাগলো। তারপর তানিয়াকে আস্তে আস্তে নিজের মতে আসতে বাধ্য করতে লাগলো। সাইফ, কেন রেখেছো জলদি বলো। প্ল্যানটা করে ফেলতে হবে। আমার কিন্তু এখনো ভরসা হচ্ছে না, এই কাজ কি করা উচিত হবে? অবশ্যই, আমার উপর একটু ভরসা করো। আমরা কোনো ভুল করছি না। তোমার পরিবারের কথা চিন্তা করো, তাদের টাকা দরকার, আমারও টাকা দরকার। আর টাকা আছে বলেই এই সব বড় লোকেরা আমাদেরকে ব্ল্যাকমেইল করে আমাদের জীবনের ভালোবাসা কেড়ে নিতে পেরেছে। আমি বাধ্য হয়েছি ওকে বিয়ে করতে। কিন্তু তুমি এটা একবারও কেন ভাবছো না? আমরা যদি পুলিশ কেসে পড়ি? তা হবে না। এমন ভাবে প্ল্যানটা করব যেন এটাকে একটা অ্যাক্সিডেন্ট বলেই মনে হয়। সেটা কিভাবে সম্ভব? আমিও সেটাই ভাবছি। কার অ্যাক্সিডেন্ট? যতটা সহজ ভাবছো অতটা নয়। রিনা কি বোকা মেয়ে? মোটেই না। তবে আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। কি বুদ্ধি? রিনা রোজ রাতে ভিটামিন ক্যাপসুল আর 1 গ্লাস দুধ খেয়ে ঘুমাতে যায়। ওই ক্যাপসুলটায় বিষ ভরে দিলেই পোস্টমর্টমে ধরা পড়ে যাবে। পড়বে না। আমার বাবা কেমিস্ট ছিল, আমি জানি। এমন একটা বিষ আছে যেটা খাওয়ালে 2 ঘন্টার মধ্যে বিষের চিহ্ন শরীর থেকে একদম মুছে যায়। মনে হবে হার্ট অ্যাটাক হয়েছে। সত্যি বলছো তানিয়া? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমি সেটা জোগাড় করতে পারবো মনে হয়, কিন্তু তার আগে আরো কিছু কাজ করতে হবে। কি কাজ? প্রথমত, রিনার মৃত্যুর সময় তুমি বাসায় থাকলে চলবে না। তোমার উপর যেন কেউ কোনো মতেই সন্দেহ করতে না পারে। তুমি অফিসের জরুরি কাজে রাতে অফিসেই থেকে যাবে। সেখানকার মানুষেরা তাহলে পরে সাক্ষীও দিতে পারবে। আবার আমার উপরেও সন্দেহ করুক, সেটাও আমি চাই না। আমিও ওই দিন ছুটি নিয়ে বাইরে যাব। দারুণ। দাঁড়াও, আগে পুরোটা বলি। আরো কিছু ব্যবস্থা নিতে হবে। রিনা মারা যাবার পরপরই পুলিশ তদন্ত শুরু করবে। একজন কোটিপতির স্ত্রী মারা গেলে যা হওয়া উচিত তেমনটাই। তখন তোমার উপর তীক্ষ্ণ নজরদারি শুরু হবে। ফলে তুমি আমি চাইলেও কোনো টাকা খরচ করতে পারবো না, করলেও ধরা পড়ে যাব। তাই বেশ কিছু পরিমাণ টাকা আগেই অন্য কোনো বেনামি অ্যাকাউন্টে অল্প অল্প করে সরিয়ে রাখো। আর রিনার আলমারির চাবিও আমার চাই, না হলে ওর ওষুধগুলো বদলে দিতে পারবো না। আর এসব কাজের জন্য বেশ কিছুদিন ধরে প্রস্তুতি নিতে হবে। মাই গড, আমি চিন্তাও করিনি তোমার এত ভালো বুদ্ধি। তোমার সাথে তাল মিলিয়ে চলতে গেলে এটুকু তো লাগবেই। আচ্ছা সাইফ, তুমি আমার সাথে কখনো ধোঁকাবাজি করবে না তো? তানিয়া, তুমি আমার জীবন। তোমার সাথে ধোঁকাবাজি করা মানে নিজের সাথেই করা। আই লাভ ইউ সাইফ। যেমন প্ল্যানিং তেমন কাজ। সাইফ আর তানিয়া আস্তে আস্তে সব গোছাতে লাগলো। তানিয়ার কাছে বেনামে খোলা অ্যাকাউন্টে পাচার হয়ে গেল প্রায় 50 লক্ষ টাকা। এই সবই সাইফ করলো এত সময় নিয়ে যেন হিসাবে কোনো গরমিল ধরা না পড়ে, রিনা যেন কিছু বুঝতে না পারে। একদিন তানিয়া সাইফকে ডেকে পাঠালো। তানিয়া, কি ব্যাপার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? সাইফ, আমি ওষুধ জোগাড় করেছি। সময় হয়েছে কাজ শেষ করবার। সত্যি?
কেমন যেন লাগছে। কি হলো, শেষ মুহূর্তে পিছিয়ে যাবে নাকি? তা না, কি বলো, একটু ভয় ভয় লাগছে। হয়তো আমার লাগা উচিত। তোমার জন্য আমি এত বড় ঝুঁকি নিচ্ছি, শুধু তোমার ভালোবাসা পাবার জন্য খুনি হচ্ছি। কখনো ভাবিনি আমি এমন কাজও করতে পারবো। তানিয়া, দেখো সব ঠিক হয়ে যাবে, মাত্র তো কয়টা দিন, তারপর আমরা দুজন স্বাধীন। সব ফর্মালিটি শেষ হয়ে গেলেই আমরা বিয়ে করব। না, আমাদের কিছুদিন দূরে দূরে থাকতে হবে, নয়তো সবাই সন্দেহ করবে। কিন্তু তোমার কাছ থেকে দূরে থাকা আমার জন্য যে কতটা কঠিন। আমাদের ভালোর জন্যই তোমাকে এটা করতে হবে। ভেবো না, সবকিছু ঠিকঠাকই হবে। আমাকে এখন কি করতে হবে? তেমন কিছুই না। তুমি আমাকে আলমারির চাবির যে কপি তৈরি করে দিয়েছিলে তা কাজে লাগিয়ে আমি বিকেলে ঔষধ বদলে দেব। তারপর ছুটি নিয়ে দুদিনের জন্য বাড়িতে চলে যাব। তুমি আজকে অফিসে চলে যাও নিশ্চিন্ত মনে। কাল সকালে যখন বাড়ি ফিরবে তখন তুমি স্বাধীন। দারুণ, সাবাস তানিয়া, তুমি আমার যোগ্য প্রেমিকা। সেই অনুযায়ী কাজ করল সাইফ। সেদিন তাড়াতাড়ি অফিসে চলে গেল। রিনা কিছুই বুঝতে পারল না, সে তার নিজের কাজ করতে লাগলো। বিকেলের দিকে তানিয়াও বের হয়ে গেল নিজের কাজ ছেড়ে। এখন তো ছুটি। সাইফ একবার ভাবল সন্ধ্যায় ফোন করে খবর নেবে আর রিনাকে বলবে তাড়াতাড়ি ঘুমোতে যেতে। পরে আবার ভাবল এতে যদি আবার কোনো সন্দেহ ওঠে। তারপর সে তার পিএসকে দিয়ে খোঁজ নিয়ে আলো। বলল তার ফিরতে দেরি হবে, রিনা যেন খেয়ে শুয়ে পড়ে। তারপরও তার প্রচন্ড টেনশন হতে লাগলো। কি জানি কি হয়, যদি কোনো ভুল হয়। তানিয়া বুদ্ধিমান মেয়ে, কিন্তু তবুও ভয় পেয়ে যদি কোনো উল্টোপাল্টা করে। অবশ্য তার কি, সে ব্যাপারে কিছুই জানে না। সে তো অফিসের জরুরি কাজে বিজি ছিল। পরের দিন ভোরবেলা দুরু দুরু পায়ে বাড়ি ফিরল সাইফ। ফিরে দ্রুত ঢুকলো রিনার রুমে। এতক্ষণে গা হাত পা ঠান্ডা হয়ে গেছে, লাশ হয়তো নড়ানোই যাবে না। এখন ওকে দারুণ একটা অভিনয় করতে হবে। এই রিনা, রিনা, এই রিনা, ওঠো। এত ঘুমাচ্ছ কেন? রিনা, রিনা, ওঠো। হায় হায়, আমার কি হইল? হায়, আমার সব শেষ হয়ে গেল। হায়, আমার সব শেষ হয়ে গেল। স্যার কি হয়েছে, কি হয়েছে স্যার? কি হয়েছে স্যার? ডাক্তার ডাকো, পুলিশ ডাকো, আমার রিনা মরে গেছে। এটা কিভাবে হইল? কি বলেন স্যার? কি দেবো স্যার? আচ্ছা, এই কি হয়েছে? আমার গাটা এমন লাগছে, শরীরটা কি রে? তুমি এত লোক কেন ঘরে? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি বেঁচে আছো? তুমি তুমি মরো নাই? কি আশ্চর্য! মানে মানে কি? তুমি তুমি কালকে ঘুমানোর আগে মানে ভিটামিন খেয়েছিলে? হ্যাঁ খেয়েছি। তো তো কি হয়েছে? না 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 না, কিছু না, কিছু না, কিছু না। আমি ভুল করেছি, একটা ভুল হয়ে গেছে। সাইফ ছুটে বের হয়ে গেল। তারপর দৌড়ে এসে ঢুকলো তানিয়ার রুমে। আর তারপর ওই মুহূর্তে তার চোখে পড়লো একটা চিঠি, তানিয়ার চিঠি। ভালো থেকো সাইফ। যারা অন্যকে ধোঁকা দেয় তারা ভুলে যায় যে তাদের সাথেও ধোঁকাবাজি হতে পারে। আমি কেন সব করে খুনি হতে যাব? রিনাকে ঘুমের ওষুধ ছাড়া আর কিছুই খাওয়াইনি। অনেক চেষ্টা করেছি ভালো থাকার, তুমি থাকতে দাও না। তাই তোমাকে একটা ছোট্ট শিক্ষা দিয়ে গেলাম। পুলিশের কাছে আমার নামে অভিযোগ করে কোনো লাভ হবে না, কারণ তোমার সাহায্য ছাড়া এতগুলো টাকা আমি নিতে পারতাম না। ওই টাকা তুমি আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করেছো, তার সব প্রমাণ আমার কাছে আছে। আর আলমারি থেকে রিনার কিছু গয়নাও আমি নিয়ে গেলাম। আর এটাও তোমার সাহায্য ছাড়া কোনোভাবেই সম্ভব ছিল না। সুতরাং আমাকে আর খুঁজো না। বাই দ্য ওয়ে, কখনো বলা হয়নি আমি বিবাহিত, আর আমার স্বামীকে আমি খুব ভালোবাসি। তাকে নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছি চিরতরে। ব্যবস্থা করতে ওর কয়েকদিন দেরি হলো,
তাই বাধ্য হয়ে তোমার যন্ত্রণা সহ্য করেছি। বউকে নিয়ে সুখী হবার চেষ্টা করো, কারণ বেশি লোভ করলে যা আছে তাও হারাবে। ইতি তোমারটা নয়। অসংখ্য ধন্যবাদ কুয়াশা টিম। এই মুহূর্তে এই কথাটাই সবচেয়ে প্রথমে বলতে ইচ্ছে করছে। তো যাক, আরেকবার জানিয়ে দিচ্ছি আজকের মূল গল্প এবং স্ক্রিপ্টটি তৈরি করেছেন সিফাত মাহমুদ এবং নাট্যাংশ এই প্রথমবারের মধ্যে তিনি পরিচালনা করেছেন। কাহিনীর সাউন্ডে ছিলেন যথারীতি খালেদ। খালেদকে শুধু ধন্যবাদ দিলেই হবে না, এর চাইতে বেশি যদি কিছু থাকে তাহলে সেটা দেওয়া উচিত। যথেষ্ট পরিশ্রম করেছে এবং শুরু থেকে এই পর্যন্ত কুয়াশার সঙ্গে ছিলেন। আর আজকে এই ধোকা, এই গল্পটির নাম ধোকা। ধোকায় যারা অভিনয় করেছেন, সাইফের চরিত্রে অভিনয় করেছেন সেতু, রিনার চরিত্রে অভিনয় করেছেন বন্যা, রিয়াজের চরিত্রে অভিনয় করেছেন রাজু, তানিয়ার চরিত্রে অভিনয় করেছেন কুমকুম, রহমান সাহেবের চরিত্রে অভিনয় করেছেন রনি এবং নিয়মিত অভিনয় করে থাকেন। সবাইকে এই চমৎকার অভিনয় করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি।